দেখো এখানে দুটো কথা আছে, লিটারারি আর ক্রিটিসিজম। লিটারারি কথাটা নিশ্চয়ই সবাই জানো, কোথা থেকে এসেছে? লিটারেচার। তার মানে এই ক্রিটিসিজমটা ডিল করবে লিটারেচার নিয়ে, অ্যাসপেক্টস অফ লিটারেচার। আর ক্রিটিসিজম মানে জানো হোয়াট ইজ ক্রিটিসিজম? সেটা তো বাংলা মানে হয়ে গেল। ক্রিটিসিজম মানে হচ্ছে দুটো, পজিটিভ প্লাস নেগেটিভ। ইন সিম্পল টার্মস আমি আসছি আনটেকতে, যে কোনো জিনিসের পজিটিভ অ্যাসপেক্ট নেগেটিভ অ্যাসপেক্ট আমাদের সামনে তুলে ধরার নামই হচ্ছে ক্রিটিসিজম। তুমি একতরফা ক্রিটিসিজম কিন্তু নরমালি সেটা মানে কি বলবো স্ট্রাকচারড ক্রিটিসিজম হয় না, সেটা বায়াস ক্রিটিসিজম হয়ে যায়। এখন যেমন পলিটিক্যাল পার্টিগুলো বায়াস ক্রিটিসিজমে উইথ মানে ধর্ম রিলিজিয়ন নিয়ে তারা কারাপ্টেড বা একটা বায়াস ক্রিটিসিজম করছে, কিন্তু ক্রিটিসিজম হবে একেবারে আনবায়াসড। ফেয়ার যেটা ফেয়ার ক্রিটিসিজম ইজ আনবায়াসড, সেখানে পজিটিভ অ্যাসপেক্ট নেগেটিভ অ্যাসপেক্ট দুটোই থাকবে। ক্রিটিসিজম ইন মডার্ন টার্মস ইজ কম্পারেবল টু রিভিউজ। তোমরা ফিল্ম রিভিউ দেখো, তো রিভিউয়ে কি হয়, একটা ফিল্ম দেখে আসলো, ফিল্মটাকে স্ট্রাকচারালি আলোচনা করা হয়, প্লট, তার স্টোরি, ক্যারেক্টারাইজেশন, প্রেজেন্টেশন, ক্যামেরার অ্যাঙ্গেল, এই সমস্ত ভালো দিক প্লাস খারাপ দিককে মানে আমাদের সামনে অডিয়েন্সের সামনে তুলে দেওয়া হয়। তো আজ থেকে অনেক বছর আগে ইনফ্যাক্ট এই ক্রিটিসিজমের জন্ম হয়েছে গ্রিসে, গ্রিস ট্র্যাডিশন গ্রিসে। আর জানো প্রত্যেকটা ইংরেজি সাহিত্যের সমস্ত কিছু ইজ বরোড ফ্রম গ্রিস ট্র্যাডিশন, যেটাকে একসাথে ক্লাসিক্যাল ট্র্যাডিশন বলা হয়। রোমান প্লাস গ্রিক ট্র্যাডিশনকে একসাথে ক্লাসিক্যাল ট্র্যাডিশন বলা হয়। তো এই ক্রিটিসিজমের জন্ম হয়েছে কিন্তু আমাদের গ্রিক ট্র্যাডিশনে, যাকে লেজিসলেটিভ ক্রিটিসিজম বা ক্লাসিক্যাল ক্রিটিসিজমের ফাদার ধরা হয়, মানে যার হাত দিয়ে শুরু, হাতে করি, তার নাম হচ্ছে প্ল্যাটো। শুনেছ নাম? কিন্তু এই লোকটা ছিল টোটালি বায়াসড একটা লোক, তার জন্য একে ফাদার মানে সে অর্থে সোর্স ধরা হয়, কিন্তু যাকে ক্রিটিসিজমের লিটারারি ক্রিটিসিজমের ফাদার ধরা হয় তার নাম হচ্ছে অ্যারিস্টটল, যার দ্য পোয়েটিক্স আমাদের সিলেবাসে আছে, রাইট? সো ক্রিটিসিজম মিন্স নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যাসপেক্ট। আমরা এখানে পড়ছি লিটারারি ক্রিটিসিজম, তার মানে টেক্সট থাকবে, একটা টেক্সট থাকবে। হোয়াট ইজ টেক্সট? নো, দ্যাট ইজ নট টেক্সট। হোয়াট ইজ টেক্সট? ইয়েস, টেক্সট প্রিন্টেড সোর্স, ভিজুয়াল সোর্স, মানে যাকে তুমি ডিকোড করতে পারছো, যার থেকে তুমি মিনিং ড্র করতে পারছো, তাকে টেক্সট বলা হয়। একটা নভেল ইজ এ টেক্সট, কবিতা ইজ এ টেক্সট, ফিল্ম ইজ এ টেক্সট। এই যে আমি কথা বলছি, এই ডিসকোর্সটাও কিন্তু একটা টেক্সট, কারণ তোমরা এই ডিসকোর্সটা শুনছো, এই কথাটা শুনছো এবং তোমরা মিনিংটা ড্র করছো। তাহলে in broader sense text is something which can be decoded, যাকে আমরা ডিকোড করতে পারি। তো ক্রিটিসিজম, লিটারারি ক্রিটিসিজমকে একটা টেক্সটকে আন্ডারস্ট্যান্ড করা হয়, আন্ডারস্ট্যান্ডিং কোথায় যাব ডিপলি, একটা টেক্সটকে মাইনিউটলি অবজার্ভ করা হয় ক্রিটিসিজমের মধ্য দিয়ে, রাইট? এবং কিসের জন্য? টু infer the meaning. Text, please don't talk. Hey, সাবধান সাবধান। কারণ ডিপলি বা ডিপার মিনিং কখন হয়? চুপ করো। আমরা বলেছি প্রথম ক্লাসে ফার্স্ট সেমিস্টারে যে লিটারেচার ইজ অল অ্যাবাউট ডিকোডিং মিনিং। লিটারারি ল্যাঙ্গুয়েজ আর প্লেন ইংলিশ কিন্তু আলাদা। লিটারেচার ল্যাঙ্গুয়েজ হবে পুরোটাই হিডেন ল্যাঙ্গুয়েজ, তুমি কতটা মিনিংটা নিতে পারছো সেটা কিন্তু লিটারাল মিনিং নিয়ে লিটারেচার চলে না। লিটারেচারে বিয়ন্ড লিটারাল মিনিং আমাদেরকে যেতে হয়। তাই ক্রিটিসিজম কি করা হয়? ক্রিটিসিজম একটা টেক্সটকে ডিপলি আন্ডারস্ট্যান্ড করা হয়, কিসের জন্য? টু ইনফার দ্য মিনিং এবং জাজিং ইটস কোয়ালিটি অ্যান্ড value, judging its quality and value।
ফর এক্সাম্পল আরো সোজা ভাবে বুঝো, যে ধরো তুমি একটা কবিতা পড়ছো, ঠিক আছে, মানে ক্রিটিসিজম কিভাবে হয়, এমনি ফর দ্য সেক অফ ইউর প্লেজার কবিতা ইজ কবিতা, বা একটা গান শুনছো, সেটা কিন্তু ক্রিটিসিজম নয়। যখন আমরা কবিতাটা পড়ছি তখন কবিতাটা আমরা দেখবো কি কি সিম্বল ইউজ করা হয়েছে, কি কি থিমস ইউজ করা হয়েছে, কোন টোনে লেখা হয়েছে, কোন স্টাইলে লেখা হয়েছে, কোন রাইম স্কিমে লেখা হয়েছে, এটসেট্রা। এই যে এতগুলো অ্যাসপেক্টস, তুমি যে অ্যাঙ্গেল দিয়ে জাজ করছো, তুমি যে লেন্স দিয়ে বিচার করছো, সেটাকে ক্রিটিসিজম বলা হয়। তখন তুমি আর সিম্পলি একটা রিডার থাকছো তা কিন্তু নয়, তুমি একটা ক্রিটিকে পরিণত হয়ে যাচ্ছ, তোমার একটা অ্যাঙ্গেল তোমার তৈরি হয়ে যাচ্ছে, সেই লেন্সটার নাম হচ্ছে ক্রিটিসিজম। মাইন্ড ইউ, তোমাদের 6 সেমিস্টারে আবার একটা নতুন মানে কি আছে, সেটা বলছে লিটারারি থিওরি। আমরা এখন লিটারারি ক্রিটিসিজম করছি। ক্রিটিসিজম যা লিটারারি থিওরি কিন্তু প্রায় মনে হবে যে একই, কিন্তু তাদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। আজকে ক্রিটিসিজমটা বোঝো। সো যখন আমরা একটা কবিতাকে অ্যানালাইসিস করছি লিটারারি অ্যাঙ্গেল থেকে বা লিটারারি ক্রিটিসিজমের চোখ দিয়ে বা লেন্স দিয়ে, তখন কবিতাটা সিম্বল, থিমস, ক্যারেক্টারাইজেশন এটসেট্রা, তখন আমরা সেটাকে বলবো ক্রিটিসিজম। সিম্পলি স্পিকিং, একটা বুক মানে এনি টেক্সটকে তার হাইলাইট করা হবে মেরিটস এবং ডিমেরিটসকে, মেরিটস আর ডিমেরিটস, তখনই তাকে ইভ্যালুয়েটিভ ক্রিটিসিজম বলা হবে, সঠিক ক্রিটিসিজম বলা হবে, রাইট। এবং ক্রিটিসিজম মাস্ট বি আনবায়াসড। যে বলো, মেরিটস মানে গুণ আর ডিমেরিটস মানে বেগুন, বেগুন নয়, মানে মজা করলাম, ইয়েস। এবং আরো একটা জিনিস, আমরা আজকে পোয়েটিক্স পড়তে চলেছি। পোয়েটিক্স হচ্ছে গিয়ে তোমার 5th সেঞ্চুরি BC এর লেখা, কত যুগ আগের লেখা, কিন্তু আমরা এখন কেন পড়ছি? ক্রিটিসিজম হবে এমন যার সাথে মডার্ন রেলিভেন্স থাকবে এবং ফিউচার ইমপ্লিকেশন। সো দুটো জিনিস, যে মডার্ন অ্যাপ্লিকেশন আর থাকবে ফিউচার ইমপ্লিকেশন। মানে তুমি পাস্টের জিনিস যেটাকে তুমি জাজ করছো সেটা তো অলরেডি লেখা হয়ে গেছে, সেটাকে প্রেজেন্টে আনছো, সেটার অ্যাপ্লিকেশনটা কি এবং ফিউচারে এটা কেন এক্সিস্ট করবে, সেই সমস্তটা কিছু ক্রিটিসিজম দিয়ে বা লিটারারি ক্রিটিসিজম দিয়ে বোঝা যায়। এইটুকু ক্লিয়ার? প্রথম থেকে বুঝে যাও। হ্যাঁ, আমরা একটু স্লো যাবো আজকে, কারণ একটু ডিফিকাল্ট, রাইট। ক্রিটিসিজম এটুকু বোঝা গেছে, ক্রিটিসিজম কাকে বলা হয়, লিটারারি ক্রিটিসিজম অ্যাকচুয়ালি। ওকে, এবার প্রত্যেকটা কিছুর একটা ইভলিউশন বা সাবডিভিশন আছে। আমরা আজকে পড়তে চলেছি যে ক্রিটিসিজম, সেটার নাম হচ্ছে লেজিসলেটিভ বা ক্লাসিক্যাল ক্রিটিসিজম। দুটো নরমালি ক্রিটিসিজম, লিটারারি ক্রিটিসিজম দুটো ভাগ, একটাকে বলা হয় লেজিসলেটিভ বা ট্র্যাডিশনাল ক্রিটিসিজম বা ক্লাসিক্যাল ক্রিটিসিজম, আর একটাকে বলা হয় রোমান্টিক ক্রিটিসিজম। তোমাদের সিলেবাসে কিন্তু দুটোই আছে। এই লেজিসলেটিভ ক্রিটিসিজমের আন্ডারে পড়ছে, তোমরা অলরেডি পড়েছো, মানে পড়ছো ভারতমুনি আর আমাদের হচ্ছে অ্যারিস্টটল। লেজিসলেটিভ বা ক্লাসিক্যাল ক্রিটিসিজম, যে প্রথম এই ক্লাসিক্যাল ক্রিটিসিজমের ধারণা দেয় তার নাম বললাম প্লেটো। তো হোয়াট ইজ লেজিসলেটিভ ক্রিটিসিজম? মানে আজ থেকে সেই ক্লাসিক্যাল পিরিয়ডে ক্রিটিসিজম ছিল টোটালটা, টেক্সট, একটা টেক্সটকে তুমি কিভাবে লিখবে সেটা ছিল টোটালটাই রুল বাউন্ডেড, রেগুলেশনস। দেখবে তোমরা যখন ট্র্যাজেডি তোমাদেরকে পড়িয়েছিলাম, আজকেও পড়াবো, যে ট্র্যাজেডি লিখতে গেলে কতগুলো সার্টেন অ্যাসপেক্টস, রুলস, রেগুলেশনকে তোমাকে মানে একেবারে মাইনিউটলি ফলো করতে হবে। 3টে অংশ থাকবে, বিগিনিং, মিডল, এন্ড, রাইট। 6টা এলিমেন্ট থাকবে, প্রত্যেকটা হচ্ছে রুলস, রেগুলেশন, বাউন্ডেড। এবং
এগুলো সঠিক একটা প্রিন্সিপালকে কেন্দ্র করে গড়ে উঠছে, প্রিন্সিপালস, রাইট? এবং এগুলো টোনের দিক থেকে ছিল প্রেসক্রিপটিভ। প্রেসক্রিপটিভ মানে কি? এই সমস্ত লিটারেচারগুলো যখন তুমি পড়বে, এই লিটারারি পিসগুলো, তখন তোমার এটা হবে ইনস্ট্রাকশন, মানে পুরোপুরি ইনস্ট্রাকশন ভিত্তিক। এরা মানে তোমাকে নলেজ দেবে, তোমাকে ওরা ভাবাবে যে আমরা ক্লাসিক, আমরা ক্লাসিক্যাল, আমরা টিচার। তাদের টেক্সটগুলো পুরোটা হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো তোমাদের মনে হবে। এখানে প্লেজার কম, এখানে জ্ঞান বা নলেজ বেশি, এপিস্টিম মানে এতে বলা হয় গ্রিকে। এবং ইটস সেটস দ্য স্ট্যান্ডার্ডস ফর গুড রাইটিং, মানে ইটস লাইক কনস্টিটিউশন, সংবিধানের মতো প্লে করা হয় এই ক্রিটিসিজমগুলো। কারণ পোয়েটিক্স ছাড়া কোনো লিটারেচার সম্ভবই নয়। পোয়েটিক্সকে বলা হয় লিটারেচারের ভিত। আমরা সেটা আস্তে আস্তে আসছি, রাইট? বললাম যে এটা প্রেসক্রিপটিভ, এবং এই রাইটারগুলো তোমাকে শেখাবে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। মানে আমাদেরকে ফলো করলে তুমি রাইট কোনটা, রং কোনটা শিখতে পারবে। সো দ্যাট ইজ টোটালি প্রেসক্রিপটিভ বা ইনস্ট্রাকশন রিলেটেড। ফর এক্সাম্পল, কিরকম? তুমি যখন ভারতভূমি পড়বে, সেখানে তোমরা একটা থিওরি পেয়ে গেছো অলরেডি, রাসা থিওরি। এই রাসা মানে কি? ইমোশনাল, কি বলবো, এমার্জেন্স। অনেকগুলো রস আছে। মানে তুমি যখন একটা টেক্সট পড়ছো, মানে অ্যাকচুয়ালি এটা ড্রামাটিক ট্র্যাডিশন, যখন ড্রামা দেখছো তখন বিভিন্ন ওয়েতে তোমার মধ্যে ইমোশন হচ্ছে। সিমিলারলি অ্যারিস্টটলও একটা কথা বলছেন, সেটার নাম হচ্ছে ক্যাথারসিস। যে আপনি ট্র্যাজেডি দেখতে আসুন, প্লিজ ট্র্যাজেডি দেখতে আসুন, আপনার মধ্যে ক্যাথারটিক এফেক্ট হবে। আপনার মধ্যে পিটি এবং ফিয়ার নামক যে ইমোশনসগুলো আছে, সেগুলো ট্র্যাজেডি দেখলে পারগেটেড হবে। তার মানে এটা কি হচ্ছে? ইনস্ট্রাকশন হচ্ছে। ভালো করে ভেবে দেখো যে আপনি আসুন, মানে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এবং ক্যাথারসিস ইটসেলফ ইজ আ মেডিকেল টার্ম। কেন? সেটা আমরা আসছি। এই পর্যন্ত ক্লিয়ার? ওটাও বুঝছো না? এই পর্যন্ত ক্লিয়ার? আমরা যখন আবার পরবর্তীতে প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসে আসবো বা ফিলিপ সিডনিতে আসবো, এই টেক্সটগুলো যখন আমরা আসবো, তখন আমরা দেখবো আরো ভেরিয়াস ক্রিটিসিজম হয়, যুগের পর যুগ। এই ক্রিটিসিজম, এটাকে ভিত বলা হয়। এরপরে রেনেসাঁতে আবার আমাদের অ্যারিস্টটলকে রিভাইভ করা হবে। তারপরে আস্তে 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 নতুন ধাপে ধাপে মডার্ন সেঞ্চুরি, 20th সেঞ্চুরিতে এসে ক্রিটিসিজম কিন্তু আর ক্রিটিসিজম থাকবে না, তখন সেটা ক্রিটিসিজম হয়ে যাবে নিউ ক্রিটিসিজম। That means new criticism is the foreground বা threshold of entering theory. তখন আর ক্রিটিসিজম থাকবে না, ক্রিটিসিজমটা পরবর্তীতে আরো মানে ভাস্ট হয়ে যাবে, আরো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টে পরিণত হয়ে যাবে। সেটা লিটারারি থিওরি, সেটা তোমরা 1 বছর পরে পড়বে। আপাতত ক্রিটিসিজম পড়ো। তাহলে ওভারঅল ক্রিটিসিজম কাকে বলা হয়, মানে লিটারারি ক্রিটিসিজম বোঝা গেল। আমরা যে টেক্সটটা পড়তে চলেছি সেটা হচ্ছে লেজিসলেটিভ ক্রিটিসিজম বা ক্লাসিক্যাল ক্রিটিসিজম। না বুঝতে পারলে প্রথম থেকে মানে বলবে, কারণ কঠিন, আগেই বলছি বারবার। এর আগে কারো পোয়েটিক্স সম্পর্কে কোনো জ্ঞান আছে? পোয়েটিক্স মানে কবিতা? পোয়েটিক্স মানে কবিতা বলেছিলাম? না, মানে ওইটুকুই জানা আছে। শুভ্রনীল, তাই তো? শুভ্রনীল তোমার নাম মনে আছে? পোয়েটিক্স সম্পর্কে এনি নলেজ, এনিথিং? ওকে, আসছি। না মনে থাকে ভালো, তাহলে আমার ক্ষেত্রে সেভ। তোমরা যদি জেনে যাও তখন আমার ভুল ধরতে পারবা, রাইট? চলো, কি বলছো বলো বলো বলো, থামবা না। ওকে, একটা ট্র্যাডিশন ছিল, ঠিক আছে? দেখো, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার,
দ্য গ্রেট। উল্টো করে সাজাও, পর 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 পর। এরা হচ্ছে স্যার, ছাত্র, আবার এ ছাত্র এ ইত্যাদি, মানে স্যার 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 স্যার, পর 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 একটা টিচার স্টুডেন্ট রিলেশন। মানে সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডার দ্য গ্রেট। তাহলে নামগুলো দেখো, এদেরকে শুনে ভয় পাচ্ছ, মানে বড় বড় সেই মাথা, মানে ওয়ার্ল্ড ট্র্যাডিশনে যাদের নাম কোনোদিনও মুছে ফেলা যাবে না, রাইট? তো আমাদের বিচার্য বিষয় এই দুটো বাদ, আমাদের বিচার্য বিষয় হচ্ছে এটা। সিম্পলি স্পিকিং, এদের মধ্যে ক্যাচালটা নিয়েই হচ্ছে জন্ম হচ্ছে পোয়েটিক্স। সিম্পলি স্পিকিং, এক কথায় এই দুজনের মধ্যে ক্যাচাল বা ভেজাল, ওপিনিয়নের মানে মতামতের পার্থক্য, ডিফারেন্স অফ ওপিনিয়ন্স, সেটাই হচ্ছে ট্রেস বা অরিজিন অফ পোয়েটিক্স ইন সিম্পলি বা সিম্পল টার্মস, রাইট? কিন্তু তোমাকে পোয়েটিক্স বুঝতে গেলে আগে আমাদের এই প্লেটোকে বুঝতে হবে। হু ইজ দিস প্লেটো ম্যান, রাইট? প্লেটোর টাইম লাইন হচ্ছে 427 থেকে 347 বিসিই। এটা কিন্তু সার্কা, হ্যাঁ, মানে অ্যাপ্রক্সিমেট, প্রপার আমরা জানতে পারি না, রাইট? জন্মগ্রহণ করেছিল এথেন্সে। তৎকালীন এথেন্স একটা পলিটিক্যাল টার্বিউলেন্স, ডিসঅর্ডার, এখন যেমন আমাদের এসআই রিলেটেড সমস্ত কিছু, একটা ডিসঅর্ডার কাইন্ড অফ সিচুয়েশন, রাইট? তিনি একটা কাইন্ড অফ স্কুলের মতো একটা জিনিস প্রতিষ্ঠা করেছিলেন, সেটার নাম হচ্ছে একাডেমি। আর আজকে আমরা একাডেমি মানে বুঝতে পারি যা কিছু রিলেটেড টু একাডেমিশিয়ান বা একাডেমিয়া, স্কুল রিলেটেড বা যে কোনো এডুকেশন রিলেটেড থিংস ইজ কল্ড একাডেমি। প্লেটোস একাডেমি, দিস ইজ আ মানে কাইন্ড টিউশন সেন্টার। আমাদের যেমন টিএমস টিউশন সেন্টার, প্লেটোর একাডেমি। এই একাডেমির ছাত্র ছিলেন আমাদের অ্যারিস্টটল। সে তার 17 বছর বয়সে একাডেমিতে যায় এবং প্রায় 20 বছর প্লেটোর আন্ডারে পড়াশোনা করে। কে? অ্যারিস্টটল, রাইট? প্লেটোর প্রত্যেকটা লেখা হচ্ছে ফিলোসফিক্যাল ডায়ালগস। তোমরা যখন প্লেটোর কোনো লেখা পড়বে তখন দেখবে পুরো ফর্মটা বা প্যাটার্ন বা স্টাইলটা হচ্ছে ডায়ালগস, দুজন কথা বলছে, রাইট? তার বিখ্যাত কয়েকটা লেখা যেটা না জানলেই নয় এবং যেটা আমরা ইন ডিটেল আলোচনা করবো, সেটা হচ্ছে দ্য রিপাবলিক, রাইট? সো একটা লেখা দ্য রিপাবলিক, এটা আমাদের বিচার্য বিষয়। রিপাবলিক এটা কি? এখানে দেখানো হবে আইডিয়াল স্টেট, রাইট? তারপর হচ্ছে ফেড্রাস, এটা কি? এটা রিলেটেড টু রেটরিক্স, রাইট? তারপর আরেকটা বইটার নাম হচ্ছে লজ, এবং আরেকটা বইটার নাম হচ্ছে অ্যাপোলজি। মাইন্ড ইউ, এই প্রত্যেকটা কিন্তু তার লেখা। আমরা আমাদের বিচার্য বিষয় হচ্ছে এই টেক্সটটা, রিপাবলিক। হয়েছে? বুঝলাম। লিখো, আমার সাবস্ক্রাইব আমি তো মুখেও বলছি। রিপাবলিক ইজ আ বুক ডিভাইডেড ইনটু 10 বুকস। এই বুকস মানে সেকশন, রাইট? এটা কি? এই বুকটা একটা ওয়ার্ডের উপর দাঁড়িয়ে আছে, তিনি সেখানে ডিফাইন করছেন হোয়াট ইজ জাস্টিস, এই ওয়ার্ডটা। প্লেটো দ্য রিপাবলিক বইটাতে ডিফাইন করছেন হোয়াট ইজ জাস্টিস। বললাম তৎকালীন সিচুয়েশন বা সোসাইটি ছিল পলিটিক্যাল টার্বিউলেন্ট, হ্যাপাজার্ড একটা কাইন্ড অফ সিচুয়েশন,
হ্যাঁ, যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। আর বলেছি যে সভ্যতার শুরুতে মানুষের পাওয়ার সেটা ডিফাইন করতো তাদের ওয়ার ক্যাপাসিটি, রাইট? প্লেটো ছিলেন একজন আইডিয়ালিস্ট। আসছি, এই টার্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো প্লেটো কি করলো, জাস্টিস, হোয়াট ইজ জাস্টিস, এই বইটাতে 10টা সেকশনের বইটাতে সে ডিফাইন করছে সেকশন ওয়াইজ। আমাদের যে বইটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুক 10। বুক 10 এটা আমরা আলোচনা করব। প্লেটো এই যে জাস্টিস সেটা তিনি বিভিন্ন ভাবে আলোচনা করেছিলেন, মোরালিটির পার্সপেক্টিভ দিয়ে, রাইট, পলিটিক্সের পার্সপেক্টিভ দিয়ে, এডুকেশনের পার্সপেক্টিভ দিয়ে, আর্টসের পার্সপেক্টিভ দিয়ে। আমরা এই তিনটে জিনিসকে দেখবো না, আমাদের বিচার্য বিষয় হচ্ছে আর্ট। দেখো আমরা কিন্তু আস্তে 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 ভাঙতে ভাঙতে যাচ্ছি, বুঝতে পারছো তো? আমরা যাচ্ছি আস্তে আস্তে। তাহলে প্লেটোর রিপাবলিক বুক 10 সেটার আর্ট রিলেটেড যে কনসেপ্টটা, ইনফ্যাক্ট এখান থেকে আবার তুমি স্পেসিফিক চলে আসো, আর্ট মানে অনলি পোয়েট্রি, দ্যাট মিনস পোয়েট। এটা নিয়ে গন্ডগোলটা বেঁধে গেল কার? প্লেটো। প্লেটোর রিপাবলিক হচ্ছে একটা আইডিয়াল স্টেট। আইডিয়াল মানে কি? আদর্শ, মানে যেখানে কোনো ডাইকোটমি থাকবে না, মানে আমি যা বলবো সেটা সবাইকে মেনে নিতে হবে। ইটস আ কাইন্ড অফ টোটালিটারিয়ান রেজিম, যেটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আস্তে আস্তে ক্রমশ সেই দিকে এগোচ্ছে, যে রুলার যা বলবে সেটাই 100% ট্রু। দ্য ইম্পর্টেন্ট টার্ম, হোয়াট ইজ ট্রুথ, রাইট? হোয়াট ইজ ফর্ম, এইগুলো হচ্ছে প্লেটোর দেওয়া থিওরি। তা এই বইটাতে তিনি প্রত্যেকটা জিনিসকে আলোচনা করছেন, এবং বুক 10, দ্য রিপাবলিকের বুক 10-এ তিনি পোয়েট তথা মানে পোয়েটটা স্পেসিফিক, ইন জেনারেল তিনি আর্ট নিয়ে আলোচনা করছেন। তার প্রবলেম আছে, তিনি পোয়েটকে কেন আইডিয়াল স্টেট থেকে ব্যান করছেন সেটা রিলেটেড আমাদের ডিসকাশন এবার হবে, রাইট? এই আইডিয়াল স্টেট প্লেটো 3টে সেকশনে ভাগ করছেন। তার মধ্যে আইডিয়াল স্টেট, এক নম্বর হচ্ছে ফিলোসফার কিং, রাইট? 2 নম্বর সোলজার্স, যাদেরকে তিনি নাম দিয়েছেন গার্জিয়ান, GUAR, এরা হচ্ছে সোলজার্স, রাইট? আর একটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে প্রোডিউসার্স, ফার্মার্স, একই কথা, বা আর্টিসানস। এই 3টে তিনি বলছেন জাস্টিস কখন মেনটেন হবে, যদি এই 3টে সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে নিজেদেরকে মেনটেন করতে পারে। ফিলোসফার কিং যা বলবে সেটাই হচ্ছে ট্রু 100%। দেখো কিং এর আগে ফিলোসফার কথাটা ঢুকিয়ে দিয়েছে, রাইট? আমি মনে হচ্ছে আমার বোঝানো কঠিন হচ্ছে, আমাকে বলবা, হ্যাঁ, কারণ জিনিসটা একটু টাফ। প্রোডিউসার্স, ফার্মার্স, আর্টিসানস, মানে যারা আর্টিস্টিক লোক, যারা আর্ট নিয়ে কারবার করে। বোরিং লাগছে? জিনিসটাই বোরিং, কিছু করার নাই। ফিলোসফি করছো তো তোমরা আজকে, রাইট? এখনো তো কিছুই শুরু করলাম না। সাহিদার মুখ দেখো, খুব কঠিন লাগছে কি? হ্যাঁ, দিয়ে পরীক্ষা গিয়ে এরকম দিয়ে দেয়। চলো, এইটুকু ক্লিয়ার না হলে আবার বলো, আমি আবার ডিসকাস করছি। বলো কি কি? এই যে আইডিয়াল স্টেটটা মানে রিপাবলিক হচ্ছে একটা ইমাজিনারি প্লেস। এই আন্ডারে আমার একটা বই আছে, পরবর্তীতে পাবলিশ মানে এরকম টাইপের, সেটাকে বলে ইউটোপিয়া, টমাস মোর, ইউটোপিয়া। এগুলো হচ্ছে একটা ইমাজিনারি ল্যান্ড। লেখক কল্পনা করছেন যে আমাদের এই ল্যান্ডটা করাপ্টেড, সেটা যে কোনো ল্যান্ড হতে পারে, ইংল্যান্ড, ইন্ডিয়া, দিয়ে তার মতো করে একটা গভর্নমেন্ট পলিসি সে তৈরি করছে। রিপাবলিকটা হচ্ছে ওই রকম একটা ফিলোসফিক্যাল টেক্সট। রিপাবলিকে
হচ্ছে একটা গভর্নমেন্ট পলিসি দেওয়া হচ্ছে এবং তিনি সেই সোসাইটিকে তিনটে ভাগে ভাগ করছেন। তোমরা তো শুনেছো না, মানে সোসাইটিকে ভাগ করা হয় অ্যারিস্টোক্রেসি, তারপরে মিডল ক্লাস, এভাবে ভাগ করা হয়। তারপরে হিন্দুইজমে ছিল 4টে সেকশন, রাইট, কাইন্ড অফ থিং, ডিভিশনটা হচ্ছে এটা। তার আইডিয়াল স্টেটকে সে তিনটে ভাগে ভাগ করছে। এক, সর্ব উপরে থাকবে ফিলোসফিক্যাল কিং, তার আন্ডারে থাকবে সোলজার্স, এবং সব শেষে থাকবে চাষি। সেই চাষিদের সাথে আবার আর্টিসানকেও দিয়েছে, মানে এরা সবচেয়ে লোয়ার ইম্পর্টেন্ট। এটার একটা কারণ হচ্ছে তুমি আর্ট দিয়ে, আর্ট কি করে তোমার ইমোশনের কানেকশন করে, এবং এটার বিরোধিতা করেছেন আমাদের প্লেটো। আমরা আসছি আস্তে আস্তে। এই পর্যন্ত ক্লিয়ার না? ক্লিয়ার না সবাই? রাইট। এবার তার এই বইতে সে একটা থিওরি দিয়েছে, মানে একাধিক থিওরি দিয়েছে। আমরা যেটা যেটা বলি আর্টিসানস, মানে যারা আর্টিস্ট হয়, না পারলে আর্টিস্ট লিখো না, তাহলে তো হবে, রাইট। এবার কথা নয়, থিওরি অফ ফর্মস। দেখো রিপাবলিকে প্লেটোর একটা দেওয়া থিওরি, যেটা কানেক্ট, আমি যা বলছি কিন্তু একটাও কিন্তু মানে ইররিলেভেন্ট নয়। এই জিনিসগুলো না বুঝলে পোয়েটিক্সের প্রিয় বুঝতে পারবে না, রাইট। তো দেখো কিভাবে থিওরি অফ ফর্মস তৈরি হচ্ছে। ফর্মস মানে আইডিয়াস, রাইট। ফর এক্সাম্পল আমরা এটা কানেক্টেড, গড, সর্বের সর্বা, right? God creates earth. আর্থের বিভিন্ন এলিমেন্টের সাথে সমস্ত কিছু দেওয়া হলো। তাহলে দেখো এই গডের ব্রেনে একটা কিন্তু আইডিয়া ছিল, ভালো করে বোঝো, আইডিয়া ছিল। এই আইডিয়ার রেপ্লিকাটা হচ্ছে আর্থ। তাহলে ফার্স্ট হ্যান্ড কপি কোনটা? গডের আইডিয়া, রাইট। এটা তাহলে সেকেন্ড, ভালো করে দেখো। আর এটা হচ্ছে 3, রাইট। এবং এবার আর্টে বিভিন্ন পোয়েটস ইত্যাদি থাকছে, আর্টসে গাছপালা ইত্যাদি বিভিন্ন জিনিস থাকছে। এটাকে আবার রেপ্লিকা দিচ্ছে পোয়েটস তথা আর্টিস্টসরা। তাহলে দেখো তিনবার কপি, মানে 2বার কপি করে তারপরে তারা 3বার প্রডিউস করছে। গডের মাথায় প্ল্যান ছিল, সেই প্ল্যানটার এক্সিকিউশন হচ্ছে আর্ট। আর্টের এক্সিকিউশন দেখে 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 বিভিন্ন কবি সাহিত্যিকরা, আর্টিস্টরা বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন তাদের আর্ট তৈরি করে। তাই প্লেটো বলেছেন, সেটা আমরা আসছি একটু পরে, প্লেটো তার আইডিয়ালিস্টকে সবাইকে জায়গা দিয়েছেন, কিন্তু শুধুমাত্র যারা পোয়েটস তাদেরকে সে ব্যান করে দিয়েছেন, মানে এদেরকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তোমাদের জায়গা, বলছে যে প্লেটো বলছেন তোমাদের জায়গা আমার রিপাবলিকে নেই। কেন সেটা আমরা আসছি। সো থিওরি অফ ফর্মস এটা হচ্ছে যা কিছু পারফেক্ট, যা কিছু ইটারনাল, মানে নেভার চেঞ্জ, এবং এটা হচ্ছে ইনভিজিবল, দেখা যায় না। এটাকে প্লেটো বলছেন ট্রু রিয়ালিটি। অর্থাৎ আমরা পৃথিবীতে যা কিছু দেখি সবই মায়া। এই মায়া চালনা করছেন একজন, সেটা হচ্ছে ট্রু, সেটা হচ্ছে ফর্ম, সেই ফর্মটার নাম হচ্ছে গড। আমরা যা কিছু দেখছি সমস্তটাই রেপ্লিকা অফ গডস হেভেন। পৃথিবীতে পারফেক্ট বলে কিছু হয় না, যা কিছু পারফেক্ট, যা কিছু আনচেঞ্জেবল, রাইট, যা কিছু ট্রুথ, সত্য, সেই সমস্ত কিছু এক্সিস্ট করছে এই থিওরি অফ ফর্মসে, গডের আন্ডারে, হেভেনে, রাইট। তাই আইডিয়াল স্টেটে সে পোয়েটদেরকে ব্যান করেছে। ফর এক্সাম্পল দেখো, তুমি চেয়ার দেখেছো? চেয়ার এই রেফারেন্সটা আছে, তাই জন্য বলছি চেয়ার দেখেছো? ইয়েস, দিস ইজ আ চেয়ার।
তো চেয়ারের বিভিন্ন ধরনের চেয়ার হয়, কাঠের চেয়ার হয়, বিভিন্ন কালার হয়, বিভিন্ন শেপ হয়, রাইট, বিভিন্ন কোম্পানি হয়, কিন্তু চেয়ার কি চেয়ার, মানে চেয়ারই থাকে না, চেয়ার অন্য কিছু হয়ে যায়। তার মানে তুমি দেখো, ধরো এটা চেয়ার একটা, এখানে যদি প্লাস্টিকের চেয়ার না থাকে, কাঠের চেয়ার থাকতো, তুমি কি তাহলে কি বলতে, অন্য কিছু বলতে? বলতাই না, চেয়ারই বলতাম। ভালো করে ভেবে দেখো। তার মানে দেখো তোমার মাইন্ডে এই যে চেয়ার নামক যে বস্তুটি, সেটার একটা আইডিয়া সেট হয়ে আছে। চেয়ার নামক বস্তুটির আইডিয়া তোমার মাথায় একটা সেট হয়ে আছে। সেটা শেপ আলাদা হোক, কোম্পানি আলাদা হোক, শেপ আলাদা হোক, কালার আলাদা হোক, তোমার কিছু যায় আসে না। তুমি দেখলেই চিনতে পারবে এটা চেয়ার। যেমন মানুষের ফর এক্সাম্পল, আমি বায়াস হচ্ছি না, কালো মানুষ হয়, ফর্সা মানুষ হয়, কিন্তু তুমি তাকে হঠাৎ করে বলবে না কালো মানুষ বলবে প্রথমে। তার মানে তোমার মনের মধ্যে, তোমার মাইন্ডে একটা আইডিয়া সেট হয়ে আছে, হোয়াট ইজ ম্যান। এই আইডিয়াটা কোথা থেকে ঝাড়া, কপি করা হেভেন থেকে। সেটাই হচ্ছে থিওরি অফ ফর্ম। আমরা যা কিছু দেখি সব হচ্ছে সেই ফর্ম বা অ্যাকচুয়াল বা ট্রুথ, সেটার রেপ্লিকা। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখো দুটো ওয়ার্ড পেলাম, দুটো ওয়ার্ড অফ সেন্স, দুটো ওয়ার্ড পাচ্ছি থিওরি অফ ফর্ম থেকে, ওয়ার্ড অফ সেন্স আর হচ্ছে ওয়ার্ড অফ ফর্মস। সেন্স মানে ম্যাটেরিয়ালিস্টিক, তুমি তোমার চাক্ষুষ দৃষ্টিতে পার্থিব যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছ, সেন্স, সেই সমস্তটা হচ্ছে ওয়ার্ড অফ সেন্স। এটার ধারক ও বাহক হচ্ছেন অ্যারিস্টটল, এটার ধারক ফর্মস, ধারক ও বাহক হচ্ছেন প্লেটো, রাইট। ফর্মসটা হচ্ছে যা কিছু আইডিয়াল, যা কিছু ট্রুথ, যাকে আমরা আমাদের চামড়ার চোখ দিয়ে দেখতে পাই না, মনের চোখ লাগে, সেটাই হচ্ছে ফর্ম, সেটা হচ্ছে আইডিয়া। তাহলে এখানে দেখো দুটো ভাগ হয়ে গেল, দুটো সেকশন, কন্ট্রাস্ট তৈরি হয়ে গেল। সেটা আমরা এবার আসছি। তাহলে এখানে আমাদের প্লেটো একটা জিনিসকে ডিনাই করছেন। আর্ট দিয়ে বললাম একটু আগে, ইমোশনকে বোঝাচ্ছে। তিনি যা কিছু ইমোশন তোমার রিজনকে, তোমার থিঙ্কিংকে, তোমার ফিলোসফিক্যাল সাইডকে বাধা দিচ্ছে, সেই সমস্ত কিছুকে তিনি ডিনাই করছেন। তিনি বলছেন আমরা কি চাই, আমাদের কি বলবো এরিয়াকে বা আমাদের দেশকে পরিচালনা করার জন্য স্ট্রং সোলজার্স দরকার। কিন্তু তুমি ভালো করে দেখো, একটা কবি বা যখন কোনো গান শোনো, গানটা তোমাকে ইমোশনাল কানেকশন দেয়, তুমি কিন্তু দুর্বল হয়ে যাও, ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করো। তাই বলছে যেহেতু কবি, সাহিত্যিক, লেখক, আর্টিস্ট তোমাদের ইমোশনাল পারগেশন করে দিচ্ছে, তোমাদেরকে ইমোশনাল আপলিফটমেন্ট করছে, তাই তোমরা তোমাদের বিবেককে ভুলে যাচ্ছ আবেগে পড়ে। তার জন্য কবি, সাহিত্যিক, লেখক, আর্টিস্ট আমার এই আইডিয়াল স্টেটে জায়গা নেই, কারণ তারা কপি থেকে কপি করছে, তারা ইমিটেট করছে ফ্রম দ্য ইমিটেশন, মানে জেরক্স থেকে জেরক্স করছে। বুঝতে পারছো? অরিজিনাল থেকে জেরক্স করলে ইটস ওকে, কিন্তু তারা জেরক্সের জেরক্স করছে। তাহলে থার্ড হ্যান্ড কপি, থ্রাইস রিমুভ ফ্রম রিয়ালিটি। তাহলে আসল রিয়ালিটি তো তারা বলছে না, তারা যে সমস্ত কিছু বলছে সেটা হচ্ছে সবই মিথ্যা। তাই তারা অনাচার, এই সমস্ত লোকদের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে মুদ্রা কথা। আর একটা থিওরি, যেটা মানে যেটার জন্য অ্যারিস্টটল বা পোয়েটিক্স দাঁড়িয়ে আছে, এবার সেটা বোর্ডটা বার হয়ে গেছে। যারা হাসছো তারা কি বুঝতে পেরেছো? আপনার এই হাসিটার মর্ম বোঝা উচিত। মানে হাসছে আরেকটা থিওরি, মাইমেসিস।
এই ওয়ার্ডটাতে পোয়েটিক্স দাঁড়িয়ে আছে। একটা সিঙ্গেল ওয়ার্ডের উত্তর দেওয়ার জন্য অ্যারিস্টটল 26 চ্যাপ্টারের পোয়েটিক্স আমাদেরকে দিয়েছেন। আমি লিখেছেন কিন্তু বলছি না, আমাদেরকে দিয়েছেন। আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্সটা পাই, একবারও কিন্তু বলছেন লিখেছেন, এটা ইম্পর্টেন্ট, উনি লিখেন ছাত্ররা লিখেন। এই মাইমেসিস হচ্ছে গ্রিক টার্ম, এটার মানে হচ্ছে ইমিটেশন। এটার মানে হচ্ছে ইমিটেশন। প্লেটোস ভিউ এটা পুরোপুরি হচ্ছে নেগেটিভ। মাইমেসিস MESIS দেখো, এই মাইমেসিস মানে হচ্ছে কপি বা ইমিটেশন। তাহলে আমরা পৃথিবীকে কিভাবে দেখতে পাই? আবার আসবো আমরা সেটাতে। তিনটে ওয়েতে ফিল্টার হয়ে আমাদের কাছে আসছে। দেখো, প্রথমে বললাম ওয়ার্ল্ড অফ ফর্মস, মানে এখানে কিন্তু ট্রুথ আছে, ট্রুথ মাইন্ড ইউ, আইডিয়া, এখানে আইডিয়া আছে। সেখান থেকে আর্ট, তাহলে 1 নাম্বার কপি 2 নাম্বার কপি। এবং আর্টে বিভিন্ন আর্টিস্ট, স্পেসিফিক্যালি পোয়েটস, তারা কপি করছে। তাহলে কপি থেকে কপি করছে। তাই প্লেটো বলছে কবি, সাহিত্যিক, লেখক, আর্টিস্ট এরা কি করছে? ইমিটেশন অফ অ্যান ইমিটেশন, মানে তারা কপি থেকে কপি করছে। তাই তারা আসল রিয়ালিটি থেকে বহু দূরে, তাদের রিয়ালিটির টাচ অনেক দূরে, তাদের রিয়ালিটির সাথে কোনো কানেকশনই নেই। তার জন্য প্লেটো রিপাবলিক থেকে পোয়েটদেরকে তাড়িয়ে দিচ্ছেন, রাইট? প্লেটো বিশ্বাস করতো যে এই কবি লেখকেরা কি করছে? মিসলিড করছে, মিসলিডস পিপল। কারণ তারা ইমোশনে পাগল হয়ে সাইয়া দুটো বদলা নেই এই গান শুনে শুনে তারাও সাইয়ারা হয়ে যাচ্ছে, রাইট? তাহলে তাদেরকে মিসলিড করছে। তা আমাদের প্রপার লক্ষ্য কি? হেভেন। মানে অ্যাকর্ডিং টু প্লেটো আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত কিভাবে পৃথিবীতে ভালো কাজ করে আমরা হেভেন একটা জায়গা পাবো। তো তুমি যদি এই কবি, সাহিত্যিক, আর্টিস্টদের কথা শোনো, তাহলে তুমি মিস্ট্রি হয়ে যাচ্ছ, তুমি অ্যাস্ট্রেড হয়ে যাচ্ছ, তুমি বিট্রে হয়ে যাচ্ছ, রাইট? তোমার ইমোশন জাগ্রত হয়ে তোমার যে অ্যাকচুয়াল সত্তা, তোমার সোল, সেটাকে তুমি দেখো এখানে দুটো কনসেপ্ট আমরা পাচ্ছি, বডি ভার্সেস সোল। বলছে বডিকে প্রায়োরিটি দেওয়ার জন্য তুমি আত্মার পাত্তা পাচ্ছ না, সেই সোলকে তুমি চিনতে পারছো না, সোলকে গুরুত্ব দিচ্ছ না, কিন্তু অ্যাকচুয়াল ট্রুথ তো সোলে আছে। তাই এই সোলটাকে পিউরিফাই করার জন্য তোমার বডিটাকেও পিউরিফাইড রাখতে হবে। তাই এই সমস্ত কবি লেখকের মানে কি বলবো খপ্পর থেকে তোমাকে বাঁচতে হবে। বলছে appeals to emotion not reason। মানুষ যখন ইমোশন বা আবেগে পড়ে যায় তখন তার থিংকিং ক্যাপাসিটি অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, রাইট? আরো কেন? এনকারেজ বিভিন্ন ফলস আইডিয়াস দিয়ে তিনি হোমারের কথা বলবেন। মানে আমাদের প্লেটো হোমারের কথা বলবে। তৎকালীন সময়ে বিখ্যাত কবি ছিলেন হোমার, তোমরা অলরেডি পড়েছো ইলিয়াড, ওডিসি। তো হোমারের লেখাতে তোমরা যখন পড়বে, বলেছিলাম এপিক মেসনারি বলে একটা কনসেপ্ট আছে, যে সেখানে ইন্টারভেনশন অফ গডস অ্যান্ড গডেসেস। তো তোমরা যদি হোমারকে ভালো করে পড়ো, মানে ইলিয়াড, ওডিসি যদি ভালো করে পড়ো, তাহলে দেখবে সেখানে গডসদেরকেও গডেসদেরকেও ইললিগাল অ্যাক্টিভিটিতে নিযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা কি? আমরা তাদেরকে পুজো করি, গডসদেরকে আমরা পুজো করি, গডেসদেরকে, কিন্তু তা আমরা দেখছি তারা নিজেরাই করাপ্টেড। জিউস যাত্রার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, যাত্রার সাথে টাইম কাটিয়ে বেড়াচ্ছে, রাইট? দিয়ে গন্ডগোল লেগে যাচ্ছে। তো তারা নিজেরাই করাপ্টেড। তাহলে আমরা তাদেরকে পূজনীয় করছি,
পুজো করছি, তাহলে তারা আমাকে কি জ্ঞান দেবে? আবার এই সমস্ত চিফ পোয়েটস গুলো লাইক হোমারকে একেবারে ভীষণভাবে ক্রিটিসাইজ করেছে। হোমার বলছে এই সমস্ত কবি, হোমারদের মতো কবিগুলো সেই সমস্ত গডসদের অ্যাক্টিভিটিগুলোকে খুব ভালোভাবে সেলিব্রেট করছে। তাহলে আমরা তাদের লেখা থেকে কি জানতে পারছি? হোয়াট ইজ রং ডুইংস, যা কিছু খারাপ ইললিগাল অ্যাক্টিভিটি, যেখানে গডসরাই খারাপ তাদেরকে নিয়ে আবার এলিভেট করা হচ্ছে, তাহলে তাদের কাছ থেকে আপনি কি পাবেন? বললাম লেজিসলেটিভ ক্রিটিসিজম ইজ অ্যাকচুয়ালি আ ম্যানুয়াল। কি ম্যানুয়াল? ইনস্ট্রাকশন ম্যানুয়াল। তৎকালীন সময় লেখাই ছিল, লেখা মানে সেখানে প্লেজার থাকবে না, সেখানে জ্ঞান থাকবে, এপিস্টিম নলেজ থাকবে। তো আপনি এখান থেকে কি নলেজ পাচ্ছেন? যেহেতু এরা ফলস ইমপ্লিকেশন, যেহেতু এরা বিভিন্ন ইললিগাল অ্যাক্টিভিটিকে আমার সামনে প্রোভাইড করছে, তাই আমার এই আইডিয়াল স্টেটে তাদের কোনো জায়গা নেই। ক্লিয়ার? নিকাল যাবে আছে, রাইট? এবং এই কারণেই সে পোয়েটসদেরকে ব্যান করেছিল। বলো এটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না? যদি না হয়, কারণ এতক্ষণ যা বলা হলো সমস্তটাই কানেক্টেড টু পোয়েটিক্স। কলমি ওরা বুঝতে পারেনি? হ্যাঁ না না, আমার রেকর্ডিং হচ্ছে, বোঝা গেছে? অনুভব বলো। এইটুকু বলছে যে ইংরেজি পড়াচ্ছে না, ইংরেজি তো পড়াচ্ছি না, ফিলোসফি পড়াচ্ছি আজকে। তুমি এটাও বুঝতে পারবে, তাহলে ভাবো আমরা ফিলোসফি পড়াচ্ছি আজকে। ফিলোসফিটা অবশ্যই ইংরেজিতে পড়াচ্ছি। দেখো তাহলে এই প্রত্যেকটা জিনিস মনে রাখো। নো কথা, তাহলে এই প্রত্যেকটা জিনিস মনে রাখো। তাহলে কি নিয়ে আপত্তি? প্লেটোর মাইমেসিস নিয়ে আপত্তি, পোয়েটসদেরকে নিয়ে আপত্তি, এবং সে হচ্ছে একটা প্রপার আইডিয়ালিস্ট। প্লেটোর শিষ্য হচ্ছে অ্যারিস্টটল। এবার শেষ মাস্টার, অ্যারিস্টটল হচ্ছে ছাত্র। এবার তোমরা নরমালি কি যে স্যারের বিরুদ্ধে কিভাবে কথা বলবো, বাট অ্যারিস্টটল ইজ লাইক দ্যাট। অ্যারিস্টটল রেসপন্স ইনডিরেক্টলি, এবং এই সমস্তটা কিছু ডিফেন্সটাই হচ্ছে পোয়েটিক্সের জন্ম। দ্য পোয়েটিক্স, অ্যারিস্টটল, ফান ফ্যাক্ট, কারণ এর সাথে লেখার মিল আছে। অ্যারিস্টটল কথাটা দুটো টার্ম থেকে এসেছে। এক সেকেন্ড, অ্যারিস্টটল কথাটা দুটো টার্ম থেকে এসেছে। অ্যারিস্টোস আর হচ্ছে টেলস। অ্যারিস্টোস এন্ড টেলস দুটো টার্ম থেকে এসেছে। অ্যারিস্টোস কথার মানে হচ্ছে বেস্ট বা এক্সিলেন্ট, রাইট? আর টেলস কথার মানে হচ্ছে পারপাস, এন্ড অর গোল। তার মানে হলো on who aims at highest goal, on who aims at highest goal। এবং তার নামের সাথে কানেকশনটা দেখো, অ্যারিস্টটল ডিল করছেন সবচাইতে আর্টিস্টিক ফর্ম, তার নাম হচ্ছে ট্র্যাজেডি। Poetics is primarily about the fundamental aspects of tragedy. According to Aristotle, tragedy is the highest form of art, right? এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কার মনে এমনি কোনো প্রশ্ন এসছে? স্যার বুঝতেই পারেন। দেখো আমি বললাম যে অ্যারিস্টটল পোয়েটিক্সটা ইজ অল অ্যাবাউট ট্র্যাজেডি। একটু আগে বললাম আমাদের প্লেটো বলছে তার আইডিয়াল স্টেট থেকে পোয়েটসদেরকে বাদ দিবে। কেমন গন্ডগোল হয়ে গেল? হ্যাঁ না না, কার কেউ আনসার দিতে পারবা? ট্র্যাজেডি কিসের ফর্ম, মানে কোন জনরা? ড্রামা। পোয়েটস কি লেখে? পোয়েট্রি লেখে। তো ড্রামা আর পোয়েট্রি তো দুটো আলাদা জনরা না, ওটা তো পোয়েট্রি ফর্ম। ড্রামাটা পোয়েট্রি ফর্মে লেখা হচ্ছিল তখন, তখন প্রোজ ফর্ম আসেনি। ভেরি গুড।
at that tradition poetry is a broad concept. এই পোয়েট্রির তিনটে ভাগ আছে, তৎকালীন সময়ের কথা বলছি, ঠিক আছে? একটাকে বলা হয় এপিক, একটা হচ্ছে লিরিক্যাল পোয়েট্রি বা লিরিক্স, একটাকে বলা হয় ট্র্যাজেডি, ড্রামা ইন ভার্স। তাই গুলিয়ে ফেলবা না, ট্র্যাজেডি বা পোয়েট বা পোয়েট্রি যা বলছে সেটা কিন্তু সেম জিনিস। কেন ট্র্যাজেডিকে হাইলাইট করা হচ্ছে? বিকজ যখন অ্যারিস্টটল লিখছেন পোয়েটিক্স, মানে লিখছেন কথাটা বারবার বেরিয়ে যাচ্ছে কিন্তু তিনি লিখেননি, তখন কিন্তু ছিল ড্রামাটিক ট্র্যাডিশন, মানে যে তখন যে ড্রামা সেটা কিন্তু ভাগ হয়নি, মানে হোয়াট ইজ ট্র্যাজেডি দ্যাট ইজ পোয়েট্রি, হোয়াট ইজ ড্রামাটিস দ্যাট ইজ পোয়েট, ঠিক আছে? ড্রামাটিক ট্র্যাডিশন সেটাকে বলা হয় গোল্ডেন এজ অফ গ্রিক ড্রামা। আমরা আসছি তিনজন বিখ্যাত ড্রামাটিস্ট, কেউ বলতে পারবা? সফোক্লিস, ইউরিপিডিস অ্যান্ড অ্যাসকাইলাস, থ্রি ড্রামাটিস্টস, একসাথে ট্রায়ো বলা হয়। আমরা কিন্তু হারিয়ে যাইনি, মাইমেসিসে আবার ফিরে আসবো। একটু আগে অ্যারিস্টটল ডিটেলস আমরা জেনে নিই। রাইট, তাহলে তিনজন ড্রামাটিস্ট, তার জন্য সেটাকে ড্রামাটিক ট্র্যাডিশন এবং স্পেসিফিক্যালি ট্র্যাজেডি। অ্যারিস্টটল কিন্তু আমরা দেখব পড়তে গিয়ে কমেডিকে কিন্তু তিনি হাইলাইট করেননি। তার মতে তাহলে আমরা কিসের খোঁজে আছি? ট্রুথের, হোয়াট ইজ রিয়ালিটি। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে পোয়েটিক্স। কিভাবে অ্যারিস্টটল দেবেন, রাইট? একটু অ্যারিস্টটলের বায়োগ্রাফিক্যাল ডিটেলস নিয়ে নাও, কাজে লাগবে। অ্যারিস্টটলের জন্ম 384 থেকে 322, এটা কিন্তু BCE, ঠিক আছে, বিফোর ক্রাইস্ট। এই প্লেটোর থেকে অ্যারিস্টটল 43-44 বছরের ডিফারেন্স, ছোট, ঠিক আছে? স্যার যেহেতু ছিল না, 20 বছরের কাছে পড়েছে। ও অ্যারিস্টটল ছিল, আমি কোথায়? স্ট্যাগিরা, অ্যারিস্টটল জন্মগ্রহণ করেছিল এই জায়গায়, স্ট্যাগিরা, ম্যাসিডন, তোমরা শুনেছো নিশ্চয়ই, ম্যাসিডোনিয়া। তার বাবা নিকোম্যাকাস, he was a physician। এই কথাটা ইম্পর্টেন্ট, তার বাবা ডাক্তার ছিল, ইম্পর্টেন্ট। যখন আবার আলোচনা আসবে তখন বুঝতে পারবা। যেমন করে প্লেটো একটা একাডেমি খুলেছিল, স্কুলিং সিস্টেম, এডুকেশনাল ইনস্টিটিউশন, অ্যারিস্টটলও একটা এডুকেশনাল ইনস্টিটিউশন খুলেছিল, তার নাম হচ্ছে লিসিয়াম। এটা কি? It's an institution for academic delivery of speeches, dialogues, debates, মানে একটা কাইন্ড অফ সেমিনার টাইপের জিনিস একটা হতো অডিটোরিয়াম, বুঝতে পারছো? সেখানে বিভিন্ন ডিবেটস, এডুকেশনাল ডিবেটস, পলিটিক্যাল ডিবেটস, এবং অ্যারিস্টটল সেখানে স্পিচ দিত। তার অনেকগুলো স্টুডেন্ট ছিল। এবং এখন বলছি পোয়েটিক্স, কিন্তু আমরা এটা জানতে পারি পোয়েটিক্স কিন্তু অ্যারিস্টটল নিজে লিখেছেন, এরকম কোনো অথেন্টিক সোর্স নেই। পোয়েটিক্স হচ্ছে, যেমন করে আমি তোমাদের সামনে এখন পড়াচ্ছি, তোমরা অনেকে নোট ডাউন করছো, পোয়েটিক্সের যে তোমরা ম্যানুস্ক্রিপ্টটা পাচ্ছ সেটা হচ্ছে স্পেসিফিক্যালি স্পিচ নোটস বা লেকচার নোটস। মানে হয়তো প্লেটোর এই জিনিসগুলো শুনেছে এবং সেটাকে অ্যারিস্টটল ডিফেন্ড করছে, লজিক্যাল রিজনিং দিয়ে ডিফেন্ড করছে, লেকচার দিচ্ছে, সেগুলো স্টুডেন্ট বা পিপলরা সেগুলো শুনছে, নোট ডাউন করছে, পরবর্তীতে সেগুলোকে কম্পাইল করে পাবলিশ করা হচ্ছে, পাবলিশ ইন দ্য সেন্স ম্যানুস্ক্রিপ্ট। পরবর্তীতে
এই জিনিসটাকে পোয়েটিক্স, এই জন্য পোয়েটিক্স কিন্তু এখন আনফিনিশড, মাইন্ড only 26 chapters are there, বাকি চ্যাপ্টার্স পাওয়া যায় না। অ্যারিস্টটল প্রথমে কথা দেবে যে আমি কমেডি এপিক সব নিয়েই বলবো, কিন্তু ট্র্যাজেডি বলতে 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 26টা চ্যাপ্টার শেষ প্রায়, দিয়ে আমরা কমেডির পাত্তা পাই না, রাইট? তাই এটা হচ্ছে আনফিনিশড ওয়ার্ক, এবং এটার কোনো অথেন্টিক ভার্সন নেই, আমাদেরকে ম্যানুস্ক্রিপ্টসেই ডিপেন্ড করতে হয়, রাইট? সেটা রিটেন বা নোটেড ডাউন বাই হিজ পিপলস বা স্টুডেন্টস। তোমাদের সিলেবাসে আছে চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 15 শুধুমাত্র অ্যাকশনস, মানে অ্যাকশন মানে মারধর নয়, ট্র্যাজেডিক অ্যাকশন, রাইট? তার বিখ্যাত কয়েকটা লেখা মানে বইয়ের নাম, একটার নাম হচ্ছে পলিটিক্স, একটার নাম হচ্ছে রেটরিক, একটার নাম তো অলরেডি তোমরা এটাই পড়াবো আমরা, পোয়েটিক্স ইত্যাদি। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এবার শিখতে হবে। এবার আমরা অ্যারিস্টটলের থিওরিটা দেখব। আমরা এই পর্যন্ত দেখলাম প্লেটো সেন্স, প্লেজার, ইমোশন এগুলোকে অ্যাকসেপ্ট করছে না ডিনাই করছে? ডিনাই করছে। তার ডিকশনারিতে সবের জায়গা নেই, তার আইডিয়াল স্টেটে পোয়েটসদের কোনো জায়গা নেই, এই সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করছে না আমাদের অ্যারিস্টটল। একটা থিওরি, সেটার নাম হচ্ছে এম্পিরিসিজম, মানে যা কিছু সেন্সুয়াল, তোমার সমস্ত কিছু নলেজ ডিপেন্ড করছে তুমি সেটাকে সেন্স দিয়ে, সেন্স মানে পঞ্চেন্দ্রিয় তোমরা নিশ্চয়ই শুনেছো, অবজার্ভ করছো, সেন্সুয়াল অবজারভেশন, তখনই তোমার এম্পিরিসিজম বা এপিস্টিম বা নলেজ বা এক্সপিরিয়েন্স জাগ্রত হয়। তার মানে কি এটা যে স্যার যদি বিয়ে করতে চায় তার মানে 2-4টা বিয়ে করার পর বুঝবো যে এক্সপিরিয়েন্স, যেমন করে আমাদের সেই ওয়াইফ অফ বার্থ মনে পড়ছে 7টা বিয়ে, তাহলে ও বেশি এক্সপিরিয়েন্স না যার একটা বিয়ে হয়েছে সে বেশি এক্সপিরিয়েন্স, তাই তো? যদি অ্যারিস্টটল থিওরি অনুযায়ী আমরা যাই, এম্পিরিসিজম মিন্স মানে এম্পিরিসিজম মানে তুমি যা কিছু সেন্স দিয়ে অবজার্ভ করছো যে সেখান থেকে নলেজ আসছে, এটা একটা থিওরি, সেটা হচ্ছে এম্পিরিসিজম, যেটা দিয়েছেন আমাদের অ্যারিস্টটল, রাইট? আর একটা থিওরি দিয়েছেন সেটার নাম হচ্ছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স মিন্স বিয়ন্ড ফিজিক্যাল। আমাদের প্লেটো ফিজিক্যাল ম্যাটেরিয়াল যে সোসাইটি বা ম্যাটেরিয়াল যে সমস্ত প্লেজার সে সমস্ত কিছুকে ডিনাই করেছেন, অ্যারিস্টটল সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করেছে। তার থিওরি অফ মেটাফিজিক্সে তিনি বলছেন মানুষ সমস্ত কিছু দেখে শুনে এক্সপিরিয়েন্স করে তার মধ্যে নলেজ হয়, এবং যারা কবি বা সাহিত্যিক হয় এটা মনে রাখবা যে মানে কি বলবো, পোয়েটিক্সটা হচ্ছে জন্ম হয়েছে টু ডিফেন্ড আমাদের প্লেটোকে, মানে অ্যাকচুয়ালি প্লেটোকে ডিফেন্ড করে না, মানে প্লেটোকে যুক্তি দেওয়ার জন্য অ্যারিস্টটল তার নিজের মতামত খাড়া করেছেন। তাহলে একদিকে আমরা দুটো মানুষ পেয়ে গেলাম, একদিকে পাচ্ছি আইডিয়ালিস্ট দ্যাট ইজ প্লেটো, একদিকে পাচ্ছি রিয়ালিস্ট দ্যাট ইজ অ্যারিস্টটল। এ বলছে যা কিছু পার্থিব সমস্ত কিছু খারাপ, পৃথিবীর বাইরে আমাদেরকে হেভেনের সমস্ত কিছু আইডিয়া রয়েছে। এই লোকটা বলছে এনজয় ইউর ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, আর্থলি লাইফ, সেখানেই আসল সার, আসল এক্সপিরিয়েন্স রয়েছে। তিনি বলছেন ট্র্যাজেডি ইজ দ্য আলটিমেট রিয়ালিটি। কেন?
ট্র্যাজেডিতে কি দেখানো হয়? মৃত্যু দেখানো হয়, ডেথ দেখানো হয়, সামথিং লস্ট সেটা দেখানো হয়। তো তুমি বলো, এ বলছে রিয়ালিটি পৃথিবীতে নেই। একটু সেন্স খাটিয়ে দেখো, পৃথিবীতে মৃত্যুর মতো আসল সত্য কিছু আছে? নেই। অ্যারিস্টটল তাই ট্র্যাজেডিকে সবার ঊর্ধ্বে রেখেছেন। যেহেতু ট্র্যাজেডিয়ানরা, পোয়েটরা সেই ট্র্যাজেডির মধ্য দিয়ে একটা গুড পার্সনের বা ইমিনেন্ট পার্সনের একেবারে টপ থেকে লোয়ে ফল দেখায়, কিভাবে তার ইমোশনের যে একটা কি বলবো আপলিফমেন্ট দেখায়, সেটা আমাদের সমস্ত রিয়ালিটিকে তুলে ধরে। তাই ট্র্যাজেডির থেকে রিয়ালিটি আর কিছু হতে পারে না। এবং থিওরি অফ মাইমেসিস এ বলছে, প্লেটো বলছে যে যা কিছু আমরা দেখছি পৃথিবীতে কবি সাহিত্যিকদের মধ্য দিয়ে সমস্তটা হচ্ছে থ্রাইস রিমুভড ফ্রম রিয়ালিটি। অ্যারিস্টটল সেখানে যুক্তি খাড়া করছেন, আমরা যা কিছু শিখি আমরা বাই বার্থ সেটা ইমিটেশনের দ্বারাই শিখি। একটা বাচ্চা কথা বলতে কিভাবে শিখে ভালো করে দেখবে, বা ভালো ম্যানার্স কিভাবে শিখে? কাউকে দেখে, ইমিটেট করে। তো এই সমস্ত কবি সাহিত্যিকরা পৃথিবীর সমস্ত কিছুকে দেখছে এবং সেটা ডিরেক্ট কপি তা কিন্তু নয়। তারা আনলাইক হিস্ট্রি কি করে আমাদের সামনে? হিস্ট্রি শুধু হচ্ছে ফ্যাকচুয়াল ডিটেলস। অন্যদিকে পোয়েট্রি হচ্ছে মানে হোয়াট অলরেডি হ্যাপেন্ড সেটা দেখায়, আর পোয়েট্রি দেখায় হোয়াট কুড হ্যাপেন, কি হতে পারত সেরকমটা দেখায়। তাই পোয়েট্রিকে তিনি তথা ট্র্যাজেডিকে তিনি এলিভেট করেছেন, ট্র্যাজেডিকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং পোয়েটসদেরকে ডিফেন্ড করেছেন। এ বলছে আসল রিয়ালিটি এক্সিস্ট করছে ইন ইচ ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সেলফের মধ্যে রিয়ালিটি রয়েছে। তাই তোমরা যখন ট্র্যাজেডি পড়বে দেখবে ট্র্যাজেডিতে সেই মানুষটার উত্থান পতন দেখানো হয়। প্রথমে বিশাল সুন্দর একটা ক্যারেক্টার দেখানো হবে, মানে এমিনেন্টলি ভার্চুয়াস এরকম একটা টার্ম আছে, প্রচন্ড ভালো, হ্যাঁ মানে নোবেল পারসন। কিন্তু এরকম একটা কথা আছে যে মানে যত বেশি উঁচুতে উঠবে তত বেশি ফলটা মানে ব্যথা করবে। ধরো একটা লোককে তুমি 5 তলা থেকে যদি ফেলো, সে তো মরে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু সে যদি মরার আগে যে ব্যথাটা পাবে সেটা 1 তলা থেকে ফেললে কম পাবে আর 5 তলা থেকে বেশি পাবে। তাই বলছে ক্যারেক্টারটা যত এলিভেটেড হবে, যত টপ মোস্ট ক্যারেক্টার হবে, তার ফলটা দেখতে তত মজা থাকবে, এরকম বলছে। তাই ট্র্যাজেডি আমাদের এই সমস্ত জিনিসগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সোসাইটিতে। আসল রিয়ালিটি সেই ইন্ডিভিজুয়ালটার মধ্যে রয়েছে। তাই থিওরি অফ মাইমেসিসকে তিনি ডিফেন্ড করেছেন। তিনি বলছেন ট্র্যাজেডি ইজ অ্যাকচুয়ালি অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস ইন টোন। এটা হচ্ছে পোয়েটিক্সের লাইন। ক্লিয়ার? লেট মি চেক কিছু মিস করলাম কিনা। ওকে, এবার দেখো পোয়েটিক্স এই টার্মটা একটু মানেটা দেখে নাও। পোয়েটিক্স মানে হচ্ছে আর্ট অফ মেকিং বা সায়েন্স অর থিওরি অফ মেকিং, সায়েন্স অর থিওরি অফ মেকিং পোয়েট্রি। পোয়েটিক্স মানে হচ্ছে তাই, পোয়েটিক্স মানে আর্ট অফ মেকিং পোয়েট্রি বা সায়েন্স অর থিওরি অফ মেকিং পোয়েট্রি, এটার মানে হচ্ছে পোয়েটিক্স। কারণ আমরা পোয়েটিক্স নামক যে টেক্সটটা সেটাতে আমরা দেখতে পাবো একটা ট্র্যাজেডির গুণ, তার দোষ, কিভাবে ট্র্যাজেডি লেখা হয়,
তাতে কতগুলো প্লট থাকবে, সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট, ক্যারেক্টার কিরকম হবে, পারগেশন, পিটি ফেয়ার, অ্যানাগ্নোসিস, এই সমস্ত কিছু মানে এভরি মাইনিউট ডিটেলস আমরা পাবো। তাহলে তুমি যদি পোয়েটিক্স পড়ো, তুমি টোটাল আর্ট কিভাবে লিখতে হয় সেটা শিখবে ইন জেনারেল, আর ইন স্পেসিফিক ট্র্যাজেডি কিভাবে লেখা হয় সেটা তুমি শিখতে পারবে। দ্যাটস ওয়াই দ্য টাইটেল ইজ অ্যাপ্ট। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত? ও এটা সরি, এটা মানে আগে ট্র্যাজেডিগুলো লিখতে হচ্ছিল, তারপরে পয়েটিক্স। ইয়েস, টেক্সটটা আগে আসবে তারপরে তো। যেমন ধুরন্ধর আসছে বলে তো এত তুমি রিভিউজ দেখতে পাচ্ছ। থিওরি অফ মাইমেসিস, থিওরি অফ ফর্মস, আইডিয়াল স্টেট, বোঝা গেল এগুলো? কারো কোনো প্রশ্ন আছে? আছে প্রশ্ন? মাথার উপর দিয়ে যাচ্ছে। যাবে যাবে, টোটালটাই ফিলোসফিক্যাল না, আর এগুলো না জানলে পোয়েটিক্স এমনি ওপর উপর টেক্সট পড়া হবে কিন্তু কিছু বুঝতে পারবে না। বলবে বস, ছাড় ছাড়।